নমস্কার, অপরাজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই সাধারণভাবে সক্ষম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিশেষভাবে সক্ষম এবং তাদের কিছু বিশেষ চাহিদাও থাকে। এই চাহিদা তৈরি হয়, এই চাহিদা শরীরের মধ্যে প্রভাব ফেলে, মনের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু এরা জয় পরাজয়ের তোয়াক্কা করে না, এদের লড়াই চলতে থাকে। লড়াইটাই এদের অর্জুনের চোখ। ফলাফল কি হবে এদের সেই ভাবনা নেই। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়েই এই অপরাজিত অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছে অভিজ্ঞান নিয়োগী। আমরা অভিজ্ঞানের অভিজ্ঞতার কথা শুনব। সঙ্গে রয়েছে ওর মা অঞ্জনা নিয়োগী, নমস্কার, এবং বাবা অনির্বাণ নিয়োগী। আমরা শুনবো অভিজ্ঞানের জীবনের লড়াইয়ের কথা, শুরুর কথা, এবং এখন অভিজ্ঞান কেমন আছে, অভিজ্ঞানের কি পছন্দ অপছন্দ, এবং অভিজ্ঞানকে নিয়ে মা বাবার কি ভাবনা। শুরু করছি আমাদের অপরাজিতর আজকের পর্ব। প্রথমে চলে যাই অভিজ্ঞানের মায়ের কাছে। অঞ্জনাদি, কখন জানতে পারলেন যে অভিজ্ঞান এই বিশেষ অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছে? অভিজ্ঞানের যখন আমি যখন সন্তান সম্ভবা ছিলাম, সেই সময় লাস্টের দিকে কিছু টেস্ট হয়েছিল, সেটাকে টিপিল মার্কার টেস্ট বলে। এটা 14 থেকে 19 সপ্তাহ হয়। সেখানে একটা এজ রিস্ক ছিল এবং সেটা কিন্তু কনক্লুসিভ ছিল না, মানে সেটাই যে একমাত্র কারণ হতে পারে তা না। পরবর্তীকালে ইউএসজিতে কিছু অ্যানোমালিস ধরা পড়েছিল, কিন্তু সেখানে 1% রিস্ক ছিল, যেহেতু একটু লেট প্রেগন্যান্সি। পরবর্তীকালে কিন্তু তারপরেও যখন এটা ডিটেকশন হয়েছিল সেটা অনেক দেরিতে হয়েছিল, তার জন্য অন্য কিছু ভাবা যায়নি। এবং এটা আমার প্রথম সন্তান, আমি রিস্ক নিয়েই ওর জন্ম দিয়েছি। হয়তো আশা ছিল যে এরকম কিছু ঘটবে না, কারণ 100 জনের মধ্যে একটা ওই রকম প্যাটার্ন থাকলে একজনেরই হওয়ার চান্স ছিল। আমার ক্ষেত্রে হয়েছে এবং প্রথম দিকে মানতে খুবই কষ্ট হয়েছে। অনেক দিন সেই লড়াইটা নিজের সাথে লড়েছি। তারপর আস্তে আস্তে যত দিন গেছে সেটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। এই বিশেষ অবস্থাটার নাম ডাউন সিনড্রোম। এই অবস্থায় মানুষের শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো ঘটে সেটা জানবো। অঞ্জনাদি, ডাউন সিনড্রোমের কিন্তু অনেক ধরনের, প্রত্যেকটা ডাউন সিনড্রোম বাচ্চা এক ধরনের হয় না, মানে তাদের একই রকম শারীরিক বা মানসিক বা বৌদ্ধিক বিকাশের যে সমস্যা সেটা কিন্তু একই রকম হয় না। অভিজ্ঞানের ক্ষেত্রে এটা আমি বলছি, এটা একটা মানে ও টোটাল যে সেল ছিল বা কোষের মধ্যে, এটা তো ডাউন সিনড্রোমটা হয়তো যেহেতু 21 নম্বর ক্রোমোজোমটা রিপিট করে, দুটোর জায়গায় 3টে থাকে, তার জন্য এটার নাম ট্রাইসোমি 21। ওর ক্ষেত্রে 80% সেল অ্যাফেক্টেড ছিল, এটাকে মোজেক ডাউন সিনড্রোম বলে, তার জন্য ওর সিভিরিটিটা অনেক কম। কিন্তু কিছু শারীরিক ত্রুটি থাকে, যেমন ওর ক্ষেত্রে ও দুটো পায়ে ছিল, মানে টেলিপ্যাস ছিল, পায়ের পাতাটা বেঁকা ছিল, এবং ডিসপ্লাস্টিক হিপ ছিল। জন্মের পর থেকে প্রায় 21 দিনের পর থেকেই আমাকে ওকে নিয়ে হসপিটাল, বাড়ি, এই কারেকশানগুলো খুব খুব তাড়াতাড়ি শুরু করতে হয়েছে, যেহেতু যতটা টেন্ডার অবস্থায় করা যাবে ততই তাড়াতাড়ি ফলটা ভালো হবে। ডাক্তাররাও আগে থেকে সেটাই বলেছিল যে এই শারীরিক ত্রুটিটার কোনো ব্যাপার না, এটা তো করাই যাবে, এটা কারেকশান করা যাবে। কিন্তু যেটা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে যেটা একটু দেরি হয় সমস্ত মাইলস্টোনগুলো অ্যাচিভ করতে, সেক্ষেত্রে সেটা এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, সবার ক্ষেত্রে একরকম না। আচ্ছা, অভিজ্ঞানের ক্ষেত্রে শারীরিক অসুবিধে কি দেখা গেল? ওই দুটো পয়েন্টই দেখা গেছিল। এক হচ্ছে যে পায়ের একটা প্রবলেম ছিল, আর একটা হচ্ছে যে ডিসপ্লাস্টিক হিপ ছিল। আর একটা যেটা ওদের সমস্যা আছে, যেটা বলতেই হবে, যেটার জন্য ওদের এটা অনেক হাঁটা চলা সব দেরি হয়, সেটা হচ্ছে ওদের মাসল টোনটা খুব কম থাকে, যেটাকে হাইপোটোনিয়া বলে। তার জন্য খুব ছোটোবেলা থেকেই থেরাপি, যেহেতু ডাউন সিনড্রোম সম্বন্ধে অনেকে আছে, অনেকে বলে এটা রোগ, এবং এটা তো একটা জেনেটিক কন্ডিশন। সুতরাং জেনেটিক কন্ডিশনে কোনো অ্যানোমালিস থাকলে সেক্ষেত্রে কোনো ওষুধ থাকে না, থেরাপি প্রথম থেকেই থেরাপি স্টার্ট করতে হয়। যত আর্লি ইন্টারভেনশন করা যায় বাচ্চা তত তার ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হয়। আমরা খুব যেহেতু আমরা জেনে গেছিলাম, আমরা এটা খুব তাড়াতাড়ি শুরু করতে পেরেছিলাম। মানসিক বিকাশের জায়গাটায় কি প্রতিবন্ধকতা পেলেন? মানসিক বিকাশের ক্ষেত্রে যেমন
প্রত্যেক বাচ্চা যেটা ধরুন যে হয়তো 1 বছরে হাঁটা শেখে, ওরা সেটা 2.5 বছরে শিখেছে। যে কোনো জিনিস শিক্ষার ক্ষেত্রে কালার বলুন বা আমরা যখন প্রথম অক্ষর চিনি সেইগুলো শিখতে গেলে এদের একটু দেরি হয়। সবচেয়ে ভালো হচ্ছে যে এদের ক্ষেত্রে অডিও ভিজুয়াল, যত অডিও ভিজুয়ালদের শেখানো যায়, এবং ওরা যেহেতু রিদম খুব ভালোবাসে, ছন্দের মাধ্যমে গানের মাধ্যমে শিখলে সেটা তাড়াতাড়ি শেখে, যেটা কিনা আমরা বই খাতা দেখিয়ে এমনি শিখতে গেলে দেরি হয়। এই মানসিক বিকাশের ক্ষেত্রে অন্য বাচ্চাদের থেকে এদের কিন্তু একটু পিছিয়ে এরা পড়ে। আচ্ছা, এখন অভিজ্ঞানের বয়স কত? এখন অভিজ্ঞানের বয়স 18। তো বেশ কিছু বছর আগে তো অভিজ্ঞানের বয়ঃসন্ধির জায়গাটা এসেছিল, সেই সময়টা অভিজ্ঞানের কিছু শারীরিক বা মানসিক পরিবর্তন খেয়াল করেছেন? হ্যাঁ, শারীরিক তো কিছু চেঞ্জেস হয়েছেই, সেগুলো হয়েছে। মানসিকভাবেও একটু একা থাকতে ভালোবাসে, নিজের মতামত প্রকাশের জায়গাটা হচ্ছে, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো খুব স্ট্রংলি বলে। কখনো কখনো এটা আমার ভালো লাগছে না, একটু সেই জায়গাটা একটু বসে থাকে, যে একটু জেদ দেখায়, কিন্তু পুরোটাই ম্যানেজেবল। এবং ওকে এদের কি হয়, এই সময়টা একটু বুঝতে দিতে হয়, কিছুটা এদের একা কাটানোর সময় দিতে হয়, আর এই সময় বাবা মার ব্যাপারটা বুঝতেও হবে, তাকে স্পেস দিতে হবে। ফিরে আসছি বিরতির পরে আমরা দেখব অচলায়তন নাটকের কয়েকটি সংলাপ অভিনয় করে দেখাবে অভিজ্ঞান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আলোতে কোল জাগলো বনে, আলোতে কোল গগনে, মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। চল ভাই, চল ভাই, চল ভাই, চল ঘুরে আসি। শিকারের সন্ধান পেয়েছি নদীর ধারে, গন্ডারের পায়ে চিহ্ন দেখা গেছে। চল। আচ্ছা অনির্বাণদা, আপনি যখন প্রথম জানতে পারলেন যে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আপনার সন্তান পৃথিবীতে আসছে এবং যখন এলো, সেই সময় আপনার অনুভূতি? সন্তান কারো সম্পত্তি হয় না। সন্তান মনে করুন সে দেশের ভবিষ্যৎ নাগরিক, তাকে বড় করার ভার আপনার উপর পড়েছে, আপনাদের উপর পড়েছে। সবাই তো একরকম হয় না। কোথাও বেড়াতে গেলে আমার সাথে ঘোরা, তারপরে হচ্ছে দাবি দেওয়া কিছু থাকলে, যেটা মায়েদের শাসন একটু বেশি থাকে, সেই দাবি দেওয়ার ক্ষেত্রে মা যখন থাকবে না তখন আমার কাছে একটু দাবি পেশ করা, একসাথে মজা করা, এই। আচ্ছা অঞ্জনাদি, আপনার আর আপনার ছেলের একটা পারফরমেন্সের কথা শুনছিলাম কিছুক্ষণ আগে, একটু আমাদের দর্শকের জন্য যদি। ঠিক আছে, আমরা একটা ছোট কবিতা দিয়ে আজকে শুরু করব। সুকুমার রায়ের গল্প বলা। এক যে রাজা। থামো দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল। মাতুল কিসের? সবাই জানে এটা পিসে। তার ছিল এক ছাগল ছানা। ছাগলের কি গজায় ডানা? একদিন তার ছাতের পরে। ছাদ কোথায়? টিনের ঘরে। মনে বাগানে এক উড়ে মালি। মালি নয় তো, মেহের আলী। মনের সুখে গাইছে বেহাগ। বেহাগ তো নয়, বসন্ত রাগ। খাও না বাপু, খেঁচাখেচি। আচ্ছা বলো, চুপ করেছি।
এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ঝুটির ঘোড়া। কোথায় ছুটি ডাক যে ভরা, হোক নেটেকো তোরটা দেখি, লক্ষ্মী ছাড়া মুখ্য ডেকে, ধরবো তোমার টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু বাপু পালাও পালাও কথা। কথা। নমস্কার। অনির্বাণদা, আপনার সঙ্গে কথা বলতে বলতে কখনো জানতে পারলাম যে ও কিছু মন্ত্র বলতে পারে। আমি মন্ত্র বিরোধী লোক, তো মন্ত্র পছন্দ করে, বলে, বহু মন্ত্র মুখস্থ। অভিজ্ঞান, আমরা একটা মন্ত্র শুনি, শুনুন তাহলে। বলুন। হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে শুনি। আচ্ছা, আপনাকে নয়, আপনি সরে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবে প্রণাম মন্ত্র। নম শিবায় শান্তায় কারণার্থায় হে তবে যে দয়ামি চাপমান সংকটি পরমেশ্বর হরে হরে জয়। গায়ত্রী মন্ত্র। রাম গায়ত্রী মন্ত্র। আচ্ছা, ওম দশরথায় বিদ্মহে শ্রীবল্লভায় ধীমহি তন্নো রাম প্রচোদয়াৎ। রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। আচ্ছা, তো শিব মন্ত্র, শিবের দিকটা গেল, এবার কৃষ্ণের দিকটা আমরা তো শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে পারি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ভালো করে বুঝিয়ে দিয়েছেন, ভালো করে শুনবেন। তাই ফার্স্টে কৃষ্ণ বলেছেন, পাস্ট লাইফ ইজ পেপার। আমার জীবনটাকে নষ্ট করে তো ফেলে দেন ওর পেপার। প্রেজেন্ট লাইফ ইজ কোয়েশ্চেন পেপার। না না না, সরি, নিউজ পেপার। প্রেজেন্ট লাইফ নতুন খবর, নিউজ পেপার। ফিউচার লাইফ ইজ কোয়েশ্চেন পেপার। কি হবে, লাভ হবে তো, কোয়েশ্চেন পেপার। পাস্ট লাইফ ইজ কোয়েশ্চেন পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোয়েশ্চেন পেপার। কি হবে, ছেলে মেয়েদিকে দেখছি, ওরা পরে আমাকে দেখবে তো, কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, 100 টাকা ব্যাংকে রাখছি, সাবধান চলে যাবে না তো, চিঠিং করবো না তো, কোশ্চেন পেপার। ফিউচার ইজ কোশ্চেন পেপার। ও হরি ভগবদ্গীতা, ভগবদ্গীতা পড়ুন। মেক ইউর সাবলাইন। আপনার জীবনটাকে খুব সাবধান করুন, ওকে না পাবেন। আদারওয়াইজ ইউর লাইফ ইজ টিস্যু পেপার। পরের বুড়ো করে ছুঁয়ে দেবে। যা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। আচ্ছা অভিজ্ঞান, এটা তো আধ্যাত্মিক দিক গেল, তুমি এমনি অন্যান্য বইপত্র পড়ো? না, অবশ্য আমি ও চৈতন্য মধ্যে গৌর কথা পেয়েছিলাম, ওটা পড়ি। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ি, রামায়ণ পড়ি, টেনিদা টেনিদা নন্টে ফন্টে, কিংবা শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ। সত্যজিৎ রায়? সত্যজিৎ রায়ের মধ্যে আমি বই পড়ি না, একটা সিনেমা দেখি। কি সিনেমা? যেমন সন্দীপ রায় ফিরে এলো, আচ্ছা গোপিকা মহাবাই, আচ্ছা, হীরক রাজার দেশে, ইত্যাদি ইত্যাদি। হীরক রাজার দেশের একটা ডায়লগ শুনতে পারি? শুনুন তাহলে। গবেষক তোমার খুব প্রিয়, সীতাবাবু লোপনীয়, তোমার করে যদি কাজ দেয় তুমি নিয়ে, ঠিক আছে মহারাজ পরীক্ষা পাস করিও, মন্ত্র করে। পার্টি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। ভর পেট নাও খায়, রাজ কর দেবা চাই। যাই প্রাণ হীরকের কাছে ভগবান, যে করে খনিজ শ্রম, যে তারে তরে তম। অনাহারে নাই খেত, বেশি খেতে বারে মেস।
ধন্য শ্রমিকের দান রক্ষা রাজা ভগবান চণ্ডী জগত্তয় গায়েন গোপীনাথ উত্তর বাগাকি নয় সাংঘাত করজ দুঃখ করে করি ও নয় শুরু হোক উৎসব আর দেরি নয়। বাহ, কি হতে ইচ্ছে করে অভিজ্ঞান? গুপ্পি পাখা, যে গুপ্পি ওই পাখা। আচ্ছা, অনির্বাণদা এবং অঞ্জনাদি দুজনের কাছেই একটা সাধারণ প্রশ্ন, ওকে নিয়ে পরবর্তী ভাবনা কি আছে? খুব বেশি ভাবনা করিনি, তবে যেহেতু ওর একটু কবিতা বা নাটকের দিকে ওর যেহেতু ভালো লাগাটা আছে, চেষ্টা করছে ওই দিকটাই যাতে কিছু করতে পারে। পড়াশোনাটা খুব প্রিলিমিনারি যেটুকু হবে, ও তো NIOS এর সেকেন্ডারি পাশ করেছে, যদি হাই সেকেন্ডারিটা পাশ করতে পারে ঠিক আছে, কিন্তু জীবন চালানোর জন্য যেটুকু দরকার তার বাইরে ও যদি ওর সৃজনশীলতা নিয়ে থাকে, বাহ, সেটাই আমাদের ইচ্ছে, মানে যেটা ও ভালোবাসে, যেটা ভালোবেসে করবে। অনির্বাণদা? আমার ফিলোসফিটা একটু সিম্পল। আমার মনে হয় ও আমার কাছে আছে, আমি যতদিন আছি ততদিন যেন আনন্দে থাকে, অ্যাক্টিভ থাকে, ভালো থাকে। হ্যাঁ, আর যে কাজ করলে খুশি হয়, যেগুলো করলে ওর ভালো লাগে, সেগুলোতে যেন সুযোগ করে দিতে পারি। আচ্ছা, এই জায়গাটা থেকে দুটো প্রসঙ্গ উঠে এলো। একটা হলো সুযোগ করে দিতে পারি, কথাটা বললেন, এই সুযোগের ব্যাপারটা কি, কিছু সুযোগ কি আপনাদের চোখে পড়ছে? বাইরের পৃথিবী থেকে কি কি সুযোগ পাবো তার লিস্ট করে তো লাভ নেই, কারণ কোনটা পাবো পেলে যেন ব্যবহার করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে সুযোগ করে দেওয়া হচ্ছে যে ওর যাতে খুশি হয়, আচ্ছা, ও যেগুলো করে আনন্দে থাকে সেগুলোর সুযোগ যেন করতে পারি। আচ্ছা, তো আমরা লাকি, অনেকেই হয়তো লাকি, অনেকে আবার আনলাকি। ওর অ্যাকসেপ্টেবিলিটি, সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটিটা খুব বেশি। আচ্ছা, আমি কোনো মানুষ পাইনি যা ওকে ভালো, সেটা আমি ভাগ্যে বিশ্বাস না করলেও বলতে পারি যে আমরা লাকি, কারণ এই অ্যাকসেপ্টেন্সটা ওকে এগিয়ে যেতে সাহায্য করে। ও সবার সাথে বেশে, সবার সাথে হই হুল্লোড় করছে, সবাই তাকে অ্যাকসেপ্ট করছে, সবাই তার মতো করে তাকে নিচ্ছে। তারপরে সোশ্যালি ইজ ভেরি অ্যাক্টিভ। এটা মনে হয় ওর অন্য অনেক সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করেছে। ও কনফিডেন্ট, বাহ, কথা বলতে পারে। যদি লুকিয়ে রাখতাম বা লুকিয়ে থাকতো বা কারোর সাথে না মিশতো, তাহলে ও একটু নিজের থেকে বয়সে বড়, তাদের সাথে মিশতে সুবিধে হয়। অঞ্জনাদি, এই যে প্রতিবন্ধকতা আছে, এই নিয়ে সমাজের কাছ থেকে আপনি কোনো সাহায্য পান, কাউকে পাশে পাচ্ছেন, বা কোনো নিয়ম কানুন কিছু আছে? নিয়ম কানুন দেখুন, কাছে পাই মানে সুযোগ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ছড়িয়ে আছে, আমাদেরও জানতে হবে। মানে অ্যাজ এ পেরেন্টস, যেটা আপনি হয়তো বলতে চাইছেন, যে আমাদেরও জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতাযুক্ত মানুষের কোথায় কোথায় অধিকারের জায়গাটা আছে। একদম। এই জন্য বাবা মাকেও খুব সেই জায়গাটা জানতে হবে। যেমন রাইট টু পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টের আন্ডারে কোথায় এদের স্কুলে, প্রত্যেকটা স্কুলে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যে এদের অ্যাডমিশন যে এদের ডিনাই করতে পারে না, সেটাও আমাদের বাবা মাদের বলতে হয়। যে অনেক স্কুলে নিতে চায় না কারণ তাদের স্পেশাল এডুকেটর নেই, অথচ রাখা কিন্তু প্রত্যেকেরই উচিত, মানে রাখা মানে স্ট্যাটিউটরি তাকে রাখতে বাধ্য, কিন্তু সেটা তো অনেক জায়গায় রাখে না, বা ভর্তি করলে সেভাবে তাদের দেখে না। এই জিনিসটা তো সমাজে, এটা যেরকম বিভিন্ন রকম অসাম্য আছে, এই অসাম্যও আছে, এবং একদিনে তো এটা ঠিক হবে না। এবং সেই জায়গাটা যাওয়ার জন্যই আমাদের একটা প্ল্যাটফর্ম করা, পেরেন্টস গ্রুপ করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য কাজ করা। প্লাস এই যে এদের লিগ্যাল গার্জেনশিপ, একটা 18 বছরের পরে তার জন্য যে অ্যাপ্লাই করা ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে, তার লিগ্যাল গার্জেন তৈরি করে দেওয়া, সে যাতে অন্যর মতো সেও সম্পত্তির ভাগ পায়, সেই জন্য আমাদের চেষ্টাটা হবে। এবং অনেক লোকের কাছে ইনফরমেশান, এক হচ্ছে শারীরিক, এদের শারীরিকভাবে এরা কোন কোন রিস্কের মুখোমুখি সেটা জানানো, আর দুটো হচ্ছে লিগ্যাল ব্যাপারটা। কাজের স্কোপ আছে, এবং প্রত্যেকটা, যেমন চাকরি ক্ষেত্র 4%, 5% এদের জন্য আছে, সংরক্ষণের ব্যাপার আছে, কোথায় কোথায় আছে সেইগুলো জানানো, এবং আমরাও অ্যাওয়ার হব। এই দুটো জায়গা, কারণ কোথাও বোধহয় ওইভাবে করা যায় না, অধিকারটাকে সবসময় লড়াই করে নিতে হয়। এক লড়াই হচ্ছে নিজের সাথে অ্যাকসেপ্ট করা, সমাজকে টিকিয়ে রাখা, দুই লড়াই হচ্ছে যে আইনতভাবে এদের অধিকারগুলোকে নেওয়া। আছে সব জায়গায়, কিন্তু কতটা কার কাছে খবরটা আছে। আচ্ছা, এই যে ওর এত অনন্য প্রতিভা এবং সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাচ্ছে, এবং তার বিকাশের জন্য তো আপনারা অনেক কিছুই করছেন,
এছাড়া ওর কোনো স্বীকৃতি পেয়েছে এখনো কোথাও, ওকে কোনো প্ল্যাটফর্মে নিয়ে গেছে? হ্যাঁ, একটাই, মানে এবারই আমরা ওর জন্য অ্যাপ্লাই করেছিলাম যে আমাদের নারী ও শিশু সুরক্ষা আর সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে এটা একটা প্রাইজ দেওয়া হয় সমস্ত যারা পার্সন উইথ ডিসেবিলিটি, যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে তাদের স্বাক্ষর রেখেছে, সেটা হতে পারে নাচ, গান, কবিতা আবৃত্তি বা খেলাধুলা। সেক্ষেত্রে এবার অভিজ্ঞান ওই বেস্ট পেয়েছে স্টেট অ্যাওয়ার্ড ফর বেস্ট পার্সন ইন ক্রিয়েটিভ এরিয়া আর কি। আমরা দেখে নেব অভিজ্ঞানের আরেকটা পারফরমেন্স। নমস্কার। অঞ্জনা নদী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পুরো মন্দির খানা গঞ্জের পায়, জীর্ণ পাটল ধরা এক কণিতারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা বুক খেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুঠো অন্ন তারে 2 বেলা দেন, 7 কড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব উঠে অঙ্গন মাঝে, সঞ্চনি সঞ্চনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিড়ে মুড়ি কি যে তার ভরি দেয় চুলি, পৌষে খাবানে দেখে মিঠে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাটে যায় ভোরে। হাঁকাহাঁকি ঠেলা ঠেলে মহাশোরগোল, পশ্চিমে মল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার দূরে। নমস্কার। আপনারা শুনলেন অভিজ্ঞানের অভিজ্ঞতার কথা, ওর বাবা মার সঙ্গে, ওর বাবা মার কাছ থেকে আমরা জানলাম ওর জীবনের লড়াইয়ের কথা, ওর বাবা মার লড়াইয়ের কথা, অনুভূতির কথা এবং ভবিষ্যৎ ভাবনার কথা। নমস্কার। নমস্কার। নমস্কার।